প্যাথোলজির আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যতগুলো টপিক আছে তার মধ্যে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? তোমাদের থিওরির জন্য, ভাইবার জন্য, প্র্যাকটিক্যালের জন্য, সব কিছুর জন্য এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডায়াবেটিস মেলাইটাস জিনিসটা কি? ডায়াবেটিস মেলাইটাস মানে হচ্ছে একটা মেটাবলিক ডিসঅর্ডার। সেখানে কি হয়, মেনলি হাইপারগ্লাইসেমিয়া হয়। হ্যাঁ, তো হাইপারগ্লাইসেমিয়াটা কেন হয়? হাইপারগ্লাইসেমিয়া মেনলি দুটো কারণে হয়। এক হচ্ছে ইনসুলিন রিলিজটা কমে যায়, আর একটা হচ্ছে ইনসুলিন ফাংশন যেটা সেটা ডিফেক্ট হয়, অথবা দুটোই একসঙ্গেই হতে পারে, ঠিক আছে? এটাই হলো ডায়াবেটিস মেলাইটাস। তো ডায়াবেটিস মেলাইটাস মেনলি কত রকমের? টাইপ 1, টাইপ 2, ঠিক আছে? তো টাইপ 1 কাদের হয়? কম বয়সে, মানে চাইল্ডহুডেই দেখা যায়, ঠিক আছে? টাইপ 1 ডিজিজটা কি? এটা অটো ইমিউন ডিজিজ। হ্যাঁ, আর এটা এটা ওই হ্যাঁ, টাইপ টুটা কি জন্য? হ্যাঁ, ইনসুলিন, মেনলি ইনসুলিন রেজিস্ট্যান্স। কিছুটা পরিমাণ মানে বিটা সেল কমে যায়, বিটা সেল কমে গিয়ে ইনসুলিন সিক্রেশন কমে যায় কিছুটা পরিমাণ, কিন্তু মেনলি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, ঠিক আছে? আমরা যা বাইরে যা দেখি, যা পেশেন্ট দেখি, তার মধ্যে 90 থেকে 95% পেশেন্ট হচ্ছে তোমার টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার বয়সকালে হয়, মেনলি মানে জেনারেলি 40 ইয়ার্সের পরে, 40 ইয়ার্সের পরে দেখা যায়। এরপরে ক্লাসিফিকেশন, এটা আমি একদম রবিন্সের নিউ ভার্সন থেকে আমি তুলেছি এটা। হ্যাঁ, তো এটা এটা তোমাদের পুরো মুখস্থ করতে হবে, এটা তোমাদের লং কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো এখানে একটু ডেসক্রাইব করে দিই আমি। তো মেনলি হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস এটা ইমিউন মেডিয়েটেড হতে পারে, আবার নন মেডিয়েটেড হতে পারে। টাইপ 2 ডায়াবেটিস যেটা বললাম, ডিসকাস করলাম। হ্যাঁ, এবার এই দুটো ছাড়াও আরো কিছু আদার ডিজিজ যেগুলো আছে, আদার সিস্টেমিক ডিজিজ আছে, তার থেকে ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। তো সেটা হচ্ছে আদার কারণ। তার মধ্যে এইটা খুব ইম্পর্টেন্ট, এটা এটা তোমাদের শর্ট নোটও আসতে পারে, প্লাস হচ্ছে এতেও আসতে পারে, কি বলে, নিট পিজিতে আসতে পারে। এটা হচ্ছে মোডি। হ্যাঁ, মোডি মানে হচ্ছে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস মেলাইটাস ইন দ্য ইয়ং, ঠিক আছে? টাইপ 2 ডায়াবেটিস যদি ইয়ং পেশেন্টের, মানে কম বয়সে দেখা যায়, ধরো টিনেজার বা তার থেকেও কম যদি দেখা যায় টাইপ 2 ডায়াবেটিস যদি দেখা যায়, তাহলে আমাদের বুঝতে হবে সেটা মোডি হয়েছে। হ্যাঁ, মোডি কত রকমের হয়? মোডি হচ্ছে 6 রকমের হয়। মোডি 1, 2, 3, 4, 5, 6। তা কোন টাইপের জন্য কোন কোন টাইপের জন্য কোন জিন রেসপন্সিবল, সেগুলো সব এখানে দেওয়া আছে। ওগুলো কিন্তু এমসিকিউ আছে, ঠিক আছে? আর তোমাদের শর্ট নোট লিখতে গেলেও কাজে লাগবে, এগুলো সব মুখস্থ করবে। এরপরে হচ্ছে তোমার জেনেটিক ডিফেক্ট। আগেরটা হচ্ছে ডায়াবেটিস জেনেটিক ডিফেক্ট ইন বিটা সেল ফাংশন, আর এটা হচ্ছে জেনেটিক ডিফেক্ট ইন ইনসুলিন অ্যাকশন। তার মধ্যে টাইপ এ ইনসুলিন রেজিস্ট্যান্সটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। এটা সম্বন্ধে দুটো লাইন বলে দিই, যে ইনসুলিন রেজিস্ট্যান্স হলে অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স দেখা যায় না, এটা এখানে বেশি দেখা যায়। আর এখানে এইসব পেশেন্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে ওই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে তার সঙ্গে রিলেটেড থাকে। আর অবভিয়াসলি তো মোটা হবেই। আর এরপরে যেগুলো আছে, এরপরে শুধু হেডিং গুলো দেবে, দিয়ে একটা দুটো তিনটে বড় জোর উদাহরণ দিয়ে ছেড়ে দেবে, ঠিক আছে? যেমন হচ্ছে তোমার প্যাঙ্কিয়াসের কোনো যদি প্যাথোলজি হয়, যেমন প্যাঙ্কেটাইটিস, প্যাঙ্কেটিক কার্সিনোমা, এইগুলো। তারপর হচ্ছে এন্ডোক্রিনোপ্যাথিস। এন্ডোক্রিনোপ্যাথিস কি এন্ডোক্রিনোপ্যাথিস? যেগুলো হচ্ছে ক্যাটাবলিক হরমোন এক্সেসের জন্য হয়, ঠিক আছে? ক্যাটাবলিক হরমোন এক্সেসের জন্য যেসব ডিজিজগুলো হয়, এন্ডোক্রিনোপ্যাথিস কি? যেগুলো মেনলি ক্যাটাবলিক হরমোন যেগুলো এক্সেসের জন্য হয়, সেগুলো থেকেই এই টাইপ 2 ডায়াবেটিস হয়। যেমন হচ্ছে তোমার অ্যাক্রোমেগালি, হ্যাঁ, বা হাইপারথাইরয়েডিজম, হ্যাঁ, বা তোমার কি বলে, কুসিং সিনড্রোম, এগুলো। এই একটা দুটো তিনটে করে যা মনে থাকবে উদাহরণ দিয়ে ছেড়ে দেবে। এরপরে কি হচ্ছে ইনফেকশন, সাইটোমেগালা ভাইরাস, আর হচ্ছে তোমার কক্সাকি বি ভাইরাস, এগুলো ইম্পর্টেন্ট। আর ড্রাগের মধ্যে একটা দুটো উদাহরণ দেবে, যেমন গ্লুকোকর্টিকয়েড, থাইরয়েড হরমোন, ইন্টারফেরন আলফা, এইসব। তারপর জেনেটিক সিনড্রোমের কিন্তু এই চারটে জেনেটিক সিনড্রোমে যে চারটে জেনেটিক সিনড্রোম আছে, এটা কিন্তু দিও, ঠিক আছে? এখানে উদাহরণ দিয়ে ছেড়ো না, এটা এখানে এই চারটের নাম দিও: ডাউন্স, ক্লিনেফেল্টার, টার্নার,
প্যাটারবিলি সিন্ড্রোম, এই চারটে কিন্তু নামটা দেবে, এখানে শর্টকাট করবে না। আর তারপর আছে জেস্টেশনাল ডায়াবেটিস। জেস্টেশনাল ডায়াবেটিস মানে কি, প্রেগন্যান্সি স্টার্ট হওয়ার পরে যে ডায়াবেটিসটা হয় ফিমেল পেশেন্টের, তাকে জেস্টেশনাল ডায়াবেটিস বলে। আমরা ডায়াগনোসিস করবো কি করে ডায়াবেটিস? আচ্ছা বলো তো, ফাস্টিং সুগার কত পর্যন্ত নর্মাল? না না, আপ টু 99, ঠিক আছে, ফাস্টিং হচ্ছে আপ টু 99, ঠিক আছে। আর হচ্ছে তোমার পিপি মানে পোস্টপ্রান্ডিয়াল, বা বলতে পারো 2 আওয়ার্স আফটার গ্লুকোজ টলারেন্স টেস্ট, কত? 139, হ্যাঁ ঠিকই বলেছো, 140-এর নিচে, আইদার ওটা বলতে পারো 140-এর নিচে অথবা 139, আর ওখানে 100 নিচে বলতে পারো অথবা ওটা 99 বলতে পারো, ঠিক আছে, যে কোনো একটা বললেই হবে। তো ডায়াবেটিক আমরা কখন বলবো? যখন দেখবো যে আমার ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল 126-এর সমান বা তার থেকে বেশি হচ্ছে, তখন আমরা বলতে পারি। যদি পিপিবিএস দেখি, যে পোস্টপ্রান্ডিয়াল দেখি, যদি 200 বা তার বেশি হচ্ছে, র্যান্ডাম যদি 200 বা তার বেশি হচ্ছে, আর HbA1c যদি 6.5 যদি হয়, HbA1c নর্মাল কত? 5.7 এর নিচে, বিলো 5.7, ঠিক আছে। তো এই যে মাঝের ব্যাপারটাকে কি বলে? মাঝের ব্যাপারটাকে বলে প্রি ডায়াবেটিক, ঠিক আছে। প্রি ডায়াবেটিক মানে এই স্টেজটাকে কি বলে? ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, ঠিক আছে, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, ঠিক আছে। তো এরপর আছে প্রি ডায়াবেটিক তোমার কি হবে? ফাস্টিং ব্লাড সুগার 100 থেকে 125, পিপিবিএস হবে 140 থেকে 200, HbA1c হবে 5.7 থেকে 6.5, ঠিক আছে। প্রি ডায়াবেটিক স্টেজে গেলে দেখা যায় মোটামুটি 5 বছরের মধ্যেই পেশেন্ট হচ্ছে তোমার টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করে যায়, ঠিক আছে, এটা সাধারণত দেখা যায়। আর প্রি ডায়াবেটিক স্টেজে সাধারণত মেডিসিন কিছু ইউজ করে না, হ্যাঁ, ওই লাইফস্টাইল মডিফিকেশন যেটাকে বলে, সেটা করেই সুগার কন্ট্রোলে রাখার চেষ্টা করতে বলা হয়। এরপরে যেটা পড়াবো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, তিনটে প্যাথোজেনেসিস ডায়াবেটিস থেকে লং কোশ্চেন আসতে পারে। এক হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, এটা একটু কম ইম্পর্টেন্ট কিন্তু আসতে পারে। দ্বিতীয় হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, এটা ভীষণ ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা আসতে পারে। আর একটা ইম্পর্টেন্ট খুব হচ্ছে, সেটা হচ্ছে যে লং টার্ম কমপ্লিকেশন ডায়াবেটিসে তার প্যাথোজেনেসিস। তো আমি টাইপ 2 ডায়াবেটিস এবং কমপ্লিকেশনের যে প্যাথোজেনেসিস যতটা সম্ভব ইলাবোরেটলি আমি লেখার চেষ্টা করেছি। এখানে যা লেখা আছে এই লিখলেই যথেষ্ট নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে, আমি যা এখানে দিয়েছি এই লিখলেই যথেষ্ট নাম্বার পেয়ে যাবে। তো টাইপ 1 ডায়াবেটিস কি? ফার্স্ট বলবো জেনেটিক সাসেপ্টিবিলিটি। জেনেটিক সাসেপ্টিবিলিটি বলতে কি, এটা মেইনলি তোমার HL এর রিলেটেড, DR3, DR4, DR8, DQ8, এই তিনটে মোটামুটি রিলেটেড হয় HL এ। আর বাকি যেগুলো পয়েন্ট আছে পাতি মুখস্থ করতে হবে, আর কিছু নয়। পলিমরফোজিম কোন কোন জিনে হয়, ট্যান্ডাম রিপিট কোন জিনে হয়, আর হচ্ছে টি সেল, যেহেতু এটা অটোইমিউন ডিজিজ, তো টি সেল রেগুলেটরি যে জিন AIRE, এই জিনের মিউটেশন হয়। এরপরে কি? এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কি? কোনো ভাইরাল ইনফেকশন হলে সেটাই ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। ভাইরাল ইনফেকশনে কি মেকানিজমটা কি ঘটে? মলিকুলার মিমিক্রি কি ডেসক্রাইব করতে হবে? কেউ বলতে পারবে? জানো কি মলিকুলার মিমিক্রি কি? তোমার তো পড়ানো হয়ে গেছে ইমিউনিটি, কেউ জানো না মলিকুলার মিমিক্রি কি? মলিকুলার মিমিক্রি হচ্ছে, ধরো কোনো একটা ইনফেকশন হলো, ঠিক আছে, ভাইরাল ইনফেকশন হলো, সেটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে সেটা তো ভাইরাসকে মারলই, কিন্তু সঙ্গে সঙ্গে কি করবে? যে বডি সেল আছে, যে কোনো একটা বডি সেলের এগেনস্টে সেটা হচ্ছে ইমিউনিজেনিক হয়ে উঠবে, হয়ে তার ক্ষতি করবে অথবা তাকে মেরে দেবে, ঠিক আছে। এটা কি বলা হয়? মলিকুলার মিমিক্রি, বুঝতে পারলে? তো সেই মেকানিজমে এটা হচ্ছে তোমার মানে ট্রিগার করতে পারে, এটা ইমিউনিটি ট্রিগার করতে পারে। এবার হচ্ছে মেকানিজম অফ দ্য বিটা সেল ডিস্ট্রাকশন কি হয়?
বিটা সেল ডিস্ট্রাকশন মেনলি হচ্ছে তোমার টি সেল দিয়ে ডিস্ট্রাকশনটা হয়, ঠিক আছে? টি সেল দিয়ে মেনলি ডিস্ট্রাকশন হয়, কিছুটা পরিমাণ, অল্প হলেও কিছুটা পরিমাণ অ্যান্টিবডি দিয়েও হতে পারে। হ্যাঁ, তো টি সেল দিয়ে কিভাবে হয়? করকম টি সেল আছে? টি সেল করকমের আছে? হ্যাঁ, কি কত রকমের আগে আছে প্রথমে বলো? চারটে? আমি তো তিনটে পড়েছি, আমি চারটে তো জানি না। তিনটের ইয়ে হচ্ছে হেল্পার টি সেল, মানে সেটা হচ্ছে CD4, সাইটোটক্সিক টি সেল CD8, আর কি রেগুলেটরি টি সেল বা ট্রেক্স যেটাকে বলে, ঠিক আছে? তো হেল্পার টি সেল মানে তিনটেতেই গন্ডগোল হয়, ঠিক আছে? তিনটেতেই গন্ডগোল হওয়ার জন্য কি হবে, যে সেলফ টলারেন্স আছে সেটা ব্রেক করে যাবে। সেলফ টলারেন্স ব্রেক করে গিয়ে কি করবে, টি সেল বিটা সেলকে ড্যামেজ করে দেবে, হয় মেরে দেবে, না হলে ওটাকে কি বলে ক্ষতি করে দেবে, ঠিক আছে? রেগুলেটরি টি সেলের কথাটা বললাম, রেগুলেটরি টি সেলের কাজ কি বলো তো, কে বলতে পারবে? দেখো, এগুলো ইমিউনোলজির এবিসিডি, এগুলো একদম টিপ অফ দ্য টাং থাকবে, এগুলো ভাইভাতে ধরবে যে কোনো সময়। তোমার হচ্ছে সিডি হেল্পার টি সেল কি হয়, হেল্পার টি সেল যদি অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন হচ্ছে কি করে, তোমার হচ্ছে ম্যাক্রোফাজ সেগুলোকে অ্যাক্টিভেটেড করে দেয়, অ্যাক্টিভেটেড করে দিয়ে তোমার ফ্যাগোসাইট মানে করাতে চায়, ঠিক আছে? অথবা কি করে, তোমার বি সেলকে অ্যাক্টিভেটেড করে দেয়, দিয়ে অ্যান্টিবডি লিবারেট করে, ঠিক আছে? আর কি হয়, ইয়েতে তোমার সাইটোটক্সিক টি সেল ডাইরেক্ট গিয়ে ওর সঙ্গে কম্বাইন্ড হয়ে গিয়ে সেলটাকে মেরে দেয়, ঠিক আছে? ওই জন্য সাইটোটক্সিক নাম দিয়েছে। আর ট্রেক্স বা রেগুলারি টি সেল কি করে, রেগুলারি টি সেল করে যে ইমিউনোলজিক্যাল রিয়াকশন যেটা আছে সেটাকে থামিয়ে দেয়, ঠিক আছে? ইমিউনোলজিক্যাল রিয়াকশনটাকে থামিয়ে দেয়, তারপরে টিস্যু ড্যামেজ থেকে বেঁচে যায়। ধরো তোমার কোনো মানে ইনফেকশন হয়েছে, এটা মরে গেল, কি বলে, ইনফেক্টিভ এজেন্টটা মরে গেল, ইনফেক্টিভ এজেন্টটা মরে গেলে তখন কি হবে, তখন ইনফ্লামেশনটাকে থামাতে হবে, ঠিক আছে? সেই কাজটা করে রেগুলেটরি টি সেল। এটাও কিন্তু তোমাদের ছোট কোশ্চেন আছে যে কিভাবে ইনফ্লামেশনটা স্টপ হয়, তার মধ্যে যে মেকানিজম গুলো আছে তার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট মেকানিজম, দুটো না তিনটে মেকানিজম আছে, আমরা ইমিডিয়েটলি মনে পড়ছে না, তো তার মধ্যে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মেকানিজম। আর বলেছি যে অ্যান্টিবডিরও কিছু ফাংশন আছে, কিন্তু এটা নিয়ে কিছুটা কন্ট্রোভার্সি আছে। হ্যাঁ, জাস্ট উল্লেখটা করে দেবে তোমরা। দেখো, এটা গ্রাফিক্যালি বোঝাবার চেষ্টা করা হচ্ছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, তিনটে স্টেজ আছে। হ্যাঁ, ফার্স্ট স্টেজ যেটা হবে সেটা হচ্ছে কোনো রকম মানে ক্লিনিক্যাল বলো বা ল্যাবরেটরি বলো, কোনোভাবেই তোমার হচ্ছে করা যাবে না, কি বলে, ডায়াগনোসিস করা যাবে না, ঠিক আছে? সেখানে শুধুমাত্র তোমার বিটা সেল অটো ইমিউনিটি এটাই শুধু পাওয়া যাবে, এই প্রুফটাই শুধু পাওয়া যাবে, বিটা সেল অটো ইমিউনিটি। আর সব যেটা হচ্ছে সুগার বাড়া কমা এসব কিচ্ছু হবে না, সুগার বাড়া কিছু হবে না বা কোনো সিমটমও থাকবে না। স্টেজ 2তে গিয়ে কি হচ্ছে, বিসেল অটোমিউনিটি তো থাকবেই, তার সঙ্গে কি যে ডিসগ্লাইসেমিয়া, মানে হচ্ছে তোমার নর্মাল রেঞ্জের থেকে স্টেজ 2টা হলো তাহলে কি প্রিসিমটোম্যাটিক স্টেজ। এখানে শুধুমাত্র কি পাওয়া যাবে, যে নর্মাল রেঞ্জ থেকে তোমার সুগার লেভেল বেরিয়ে গেছে সেটা শুধু দেখা যাবে, কোনো সিমটম পাওয়া যাবে না। আর থার্ড স্টেজ কি, থার্ড স্টেজে সবকিছুই পাওয়া যাবে। সেকেন্ড স্টেজটাকে ওই ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স টেস্ট, ওটা যেটা সেটা। আর এটাকে কি ওভার ডায়াবেটিস বলা হচ্ছে, ওভার ডায়াবেটিস। এরপরে কি প্যাথোজেনেসিস অফ টাইপ 2 ডায়াবেটিস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের লং কোশ্চেন প্রায় আসে, এটা একটু মন দিয়ে শুনবে। তো ফার্স্ট পয়েন্ট আমি কি বলবো, ফার্স্ট পয়েন্ট হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, ঠিক আছে? তো জেনেটিক ফ্যাক্টর কি না, দেখা গেছে যে কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকলে, হ্যাঁ, সেখানে দেখা যায় যে সেই ফ্যামিলিতে চান্সটা 5 to 10 ফোল্ডস বেড়ে যায়, ঠিক আছে? যদি নিয়ারেস্ট রিলেটিভ, ফার্স্ট ডিগ্রি রিলেটিভের কারুর এটা থাকে, ধরো বাবা মা কিংবা দাদু দিদিমা এদের যদি থাকে, তখন চান্সটা 5 to 10 ফোল্ডস বেড়ে যায়, ঠিক আছে?
মনোজাইগোটিক টুইনে একজনের হলে আর একজনের হবার চান্স খুবই বেড়ে যায়, মানে ধরো প্রায় 99% হবেই হবে। এইগুলো দিয়ে বোঝা যায় যে এটার হচ্ছে একটা জেনেটিক সাসেপ্টিবিলিটি আছে। আর একটা কি দেখা গেছে, কিছু ডায়াবেটোজেনিক আর ওবেসিটি রিলেটেড জিন আছে, যেগুলো থাকলে সাধারণত টাইপ 2 ডায়াবেটিস হয়। ঠিক আছে, জিনগুলোর নাম মুখস্থ করে নিও, 3টে জিনের নাম আছে, মুখস্থ করে নিও। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে কি যেটা বলতে হবে, ফার্স্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ওবেসিটি। হ্যাঁ, ওবেসিটির মধ্যে কি, যেটা সেন্ট্রাল বা ভিসারাল ওবেসিটিটাই হচ্ছে মেনলি তোমার বেশি ক্ষতিকর। কেন ক্ষতিকর? যে সেন্ট্রাল ওবেসিটি থাকলে ফ্রি ফ্যাটি অ্যাসিড যেটা আছে সেটা সব থেকে বেশি লিবারেট হয়, আর ওটাই সব থেকে ক্ষতিকারক হয় প্যাথোজেনেসিসে। ওই জন্যই সেন্ট্রাল ওবেসিটিটা বেশি কথা। পেরিফেরাল ওবেসিটি যেগুলো আছে, মানে জেনারেলাইজড যে মোটা যেটাকে বলা হয় ওবেসিটি, হ্যাঁ, সেটা কিন্তু অতটা ক্ষতিকারক নয়, কেননা ওখানে ফ্রি ফ্যাটি অ্যাসিড অতটা লিবারেট করতে পারে না। সেকেন্ড পয়েন্ট কি, সেডেন্টারি লাইফস্টাইল অথবা ল্যাক অফ এক্সারসাইজ। হ্যাঁ, থার্ড পয়েন্ট কি, স্লিপ ডিসঅর্ডার মানে কি, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যদি কারো থাকে, তাদের ঠিক মতো ঘুম হয় না, হ্যাঁ, সেক্ষেত্রেও ডায়াবেটিস হওয়ার চান্স বেড়ে যায়। আর একটা কি, সার্কাডিয়ান রিদম ডিসরাপশন, এটাকে বলা হয় বায়োলজিক্যাল ক্লক ডিসরাপশন যেটাকে বলা হয়। যেমন হচ্ছে শিফট ওয়ার্কার, যারা ধরো কখনো ডে শিফটে ডিউটি করছে, কখনো নাইট শিফটে ডিউটি করছে, তারপরে ঠিক মতো ঘুম টুমটি হচ্ছে না, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কি সার্কাডিয়ান রিদমটা ডিস্টার্ব হয়ে যায়। ডিস্টার্ব হওয়ার ফলে তাদের টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। এরপরে কি, মেটাবলিক ডিফেক্ট। টাইপ 2 ডায়াবেটিসে মেটাবলিক ডিফেক্ট কি হয়, দুটো জিনিস হয়। এক হচ্ছে মেনলি যেটা হয় সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, রিসেপ্টর লেভেলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। ইনসুলিন লেভেলে রিসেপ্টর রেজিস্ট্যান্স হয়, ওই জন্য GLUT4 যে ভেসিকেলগুলো তৈরি হয় না, তারা হচ্ছে গ্লুকোজকে রিসিভ করতে পারে না। মনে পড়ছে বায়োকেমিস্ট্রিতে পড়েছিলে, GLUT4 দিয়ে রিসিভ করে, তো GLUT4টাই ঠিক মতো তৈরি হতে পারে না, তার ফলে সেলের মধ্যে ঠিকমতো গ্লুকোজকে রিসিভ করতে পারে না। তো ইনসুলিন রেজিস্ট্যান্স হলে কি জিনিসটা হবে, ধরো 3টে জায়গায় মেনলি এফেক্ট পড়বে। ইনসুলিন রেজিস্ট্যান্স হলে হোল বডিতে এফেক্ট ফেলে, কিন্তু তার মধ্যে 3টে জায়গায় মেন যে এফেক্ট পড়ে সেটাই হচ্ছে সব থেকে ক্ষতিকারক। 3টে জায়গার মধ্যে কি, লিভারে কি হয়, আমাদের ইনসুলিন যেটা কাজ কি করে লিভারে, মেনলি গ্লুকোনিওজেনেসিসটাকে করে দেয়, স্টপ করে দেয়। তো ইনসুলিন না কাজ করলে কি হবে, সেখানে গ্লুকোনিওজেনেসিস হবে। আর গ্লুকোনিওজেনেসিস হলে কি হবে, তোমার ফাস্টিং ব্লাড সুগার বেড়ে যাবে, মানে সুগার লেভেল বেড়ে যাবে ব্লাডে। তারপরে কি, স্কেলিটাল মাসলে কি হয়, আমরা খাবার পরে কি হয়, তোমার স্কেলিটাল মাসলে ওই এটা গ্লুকোজগুলো চলে গেলে ওখানে আইদার ইউটিলাইজ হয়, না হলে গ্লাইকোজেনে কনভার্ট হয়ে যায়। তো সেটার জন্য ইনসুলিন দরকার। তো ইনসুলিন কাজ করতে না পারলে সেটা হতে পারবে না, তাহলে পিপিবিএসটাও বেড়ে যাবে। ঠিক আছে, তো মেনলি কেন এফবিএস বাড়ে, কেন পিপিএস বাড়ে, এগুলো বুঝতে পারলে তো, এগুলোই বলা আছে। আর তারপরে কি আরেকটা জিনিস কি হয়, ইনসুলিন করে কি, ফ্যাটি টিস্যু যেগুলো আছে, ফ্যাটি টিস্যুতে যে লাইপেজ এনজাইম আছে, সেই লাইপেজ এনজাইমগুলোকে ইনহিবিট করে রাখে। ঠিক আছে, কিন্তু সেটা আর করতে পারছে না, তার জন্য কি হবে, ফ্যাট মেল্ট করতে আরম্ভ করবে, মানে লাইপোলাইসিস শুরু হয়ে যাবে। শুরু হয়ে গেলে কি হবে, লাইপোলাইসিস বেড়ে গেলে কি হবে, তোমার ফ্রি ফ্যাটি অ্যাসিড যেগুলো, সেগুলো বেড়ে যাবে। এই ফ্রি ফ্যাটি অ্যাসিডটাই সব থেকে বেশি ক্ষতি করে, সব দিক থেকে এটা ক্ষতি করে যে ফ্রি ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, দ্বিতীয় কারণ হচ্ছে বিটা সেল ডিসফাংশন। এটা অতটা মেজর ফ্যাক্টর নয়, তবুও কিন্তু এটা একটা ফ্যাক্টর, এটাও হয়। বিটা সেল ডিসফাংশন কেন হবে, ফার্স্ট হচ্ছে লাইপোটক্সিসিটি কেন হবে, বললাম না, ফ্রি ফ্যাটি অ্যাসিড, বারবার যেটা বলছি, ফ্রি ফ্যাটি অ্যাসিড লেভেল বেড়ে যাচ্ছে, ওই জন্য লাইপোটক্সিসিটি হচ্ছে, বিটা সেলের ডিসফাংশন হয়ে যাচ্ছে, বিটা সেল ঠিকমতো ফাংশন করতে পারছে না। সেকেন্ড কি, গ্লুকোটক্সিসিটি কোথা থেকে হচ্ছে, যেহেতু হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে। ঠিক আছে, তার জন্য গ্লুকোটক্সিসিটি হচ্ছে। থার্ড পয়েন্ট কি, অ্যাবনর্মাল ইনক্রিয়েটিং এফেক্ট। এই জিনিসটা কি, অ্যাবনর্মাল ইনক্রিয়েটিং এফেক্টটা কি, আমরা মানে খাওয়া দাওয়া করার পরে কিছু হরমোন বেড়ে যায়, হ্যাঁ, যেগুলো হচ্ছে তোমার ইনসুলিন কি বলে, রিলিজকে বাড়িয়ে দেয়, কিন্তু সেটা এখানে হতে পারে না। সেটা কি হয়, জিআইপি আর GLP-1 যে হরমোন আছে, সেই হরমোনগুলো তোমার বাড়তে পারে না, সিক্রেশন কমে যায়, তার ফলেই তোমার ইনসুলিন রিলিজটাও কমে যায়। ঠিক আছে,
তারপরে ফোর্থ পয়েন্ট কি, ফোর্থ পয়েন্ট হচ্ছে অ্যামালয়েড ডিপোজিশন। আইলেটসে কি হয়, তোমার অ্যামালয়েড ডিপোজিট হয়। অ্যামালয়েড ডিপোজিট হওয়ার জন্য কি হবে, বিটা সেল পপুলেশন কমতে থাকে, আর বিটা সেল পপুলেশন কমতে থাকা মানেই হচ্ছে তোমার ইনসুলিন কমবে। ঠিক আছে, আর ফোর্থ পয়েন্ট কি, জেনেটিক ফ্যাক্টর। ঠিক আছে, জেনেটিক ফ্যাক্টর কি, জেনেটিক ফ্যাক্টর রিলেটেড আমি জানি না, কেননা রবিন্সে কিছু লেখা নেই। রবিন্স থেকে জাস্ট এই পয়েন্টে শুধু লেখা জাস্ট টাচ করে বেরিয়ে গেছে, তোমরা শুধু জাস্ট ওইটুকু লিখে ছেড়ে দেবে। দেখো ওবেসিটি থেকে কিভাবে তোমার ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়ে টাইপ 2 ডায়াবেটিস হয়, এটা কিন্তু একটা শর্ট নোট বা এক্সপ্লেন হয় এই জাতীয় আসতে পারে। ঠিক আছে, আমি ওই জন্যে যদি আসে তাহলে জাস্ট এই ছবিটাই মানে ডায়াগ্রামেটিক আকারে এঁকে দেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এখানে কি হয় ওবেসিটি হলে তোমার অ্যাডিপোকাইন্স, যেটা অ্যাডিপোকাইন্সের সিক্রেশন বেড়ে যায়, ঠিক আছে, অ্যাডিপোকাইন্সটা কি, অ্যাডিপোকাইন্সটা হচ্ছে তোমার ফ্যাট সেল থেকে এক ধরনের সাইটোকাইন্স লিবারেট হয়, সেটাকে অ্যাডিপোকাইন্স বলে। ঠিক আছে, আর তোমার বললাম না যে ফ্যাট সেল থেকে ফ্রি ফ্যাটি অ্যাসিড লিবারেট হয়, সেন্ট্রাল ওবেসিটি থাকলে এই ফ্রি ফ্যাটি অ্যাসিড বেড়ে যায়। আর কি হয়, ইনফ্লামেশন হয়। ওবেসিটি থাকলে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশনটা কি করে হয় এটা একটু বলে দিই। ইনফ্লামেশনটা ওই ফ্রি ফ্যাটি অ্যাসিড যেটা আছে, ফ্রি ফ্যাটি অ্যাসিডটা তোমার ম্যাক্রোফাজ এবং বিটা সেলের মধ্যে গিয়ে জমা হয়। হ্যাঁ, জমা হলে যে ইনফ্লামেশন পাথ হয়ে আছে, ঠিক আছে, ইনফ্লামেশন পাথ হয়ে অ্যাক্টিভেটেড হয়ে যায়। আর ইনফ্লামেশন পাথ হয়ে যদি অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন কি হয়, ইন্টারলিউকিন 1 রিলিজ হয়। ঠিক আছে, আর ওই ইন্টারলিউকিন 1ই হচ্ছে তোমার এই ইনসুলিন রেজিস্ট্যান্স করায়। বোঝা গেল তো, ইনসুলিন রেজিস্ট্যান্স করায়। এবার হচ্ছে তোমার কি হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স কি হলে কি হবে, প্রথমে হচ্ছে যে প্যানক্রিয়াটিক আইলেটস আছে সেগুলো হচ্ছে তোমার একটু কাজ বেশি করে এটাকে কম্পেনসেট করার চেষ্টা করবে, মানে ইনসুলিনকে বেশি লিবারেট করে কম্পেনসেট করার চেষ্টা করবে, কিন্তু একটা সময় পরে আর পারবে না, তখন ফেলিওর হয়ে যাবে, তখনই হচ্ছে ডায়াবেটিসটা স্টার্ট হবে। ঠিক আছে, এবার ক্লিনিক্যাল ফিচারের ক্লাসিক্যাল ট্রায়াড কি, ক্লাসিক্যাল ট্রায়াড হচ্ছে তোমার পলিউরিয়া, পলিডিপসিয়া আর পলিফাজিয়া। ঠিক আছে, এই তিনটে জিনিস হচ্ছে ক্লাসিক্যাল ফিচার। তো এই তিনটে জিনিস কেন হয় আমি এবার একটু ডিসকাস করবো। এখানে শর্টে লেখা আছে, আমি এরপরে ডায়াগ্রাম দিয়ে ভালো করে দেখাচ্ছি। এটা হলো টাইপ 1 ডায়াবেটিস থেকে কি হচ্ছে, বিটা সেল নষ্ট হয়ে যাচ্ছে, আর এখানে কি হচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে এখানে কি হচ্ছে, আলটিমেটলি কি হচ্ছে, ব্লাড ভেসেলসের মধ্যে তোমার ব্লাড ভেসেল থেকে যে গ্লুকোজ নিয়ে টিস্যু ইউটিলাইজেশন হবে সেটা কমে যাচ্ছে। তার ফলে কি হবে, তোমার ব্লাড ভেসেলসে গ্লুকোজ লেভেল বেড়ে যাবে, মানে হাইপারগ্লাইসেমিয়া হবে। আর যেই হাইপারগ্লাইসেমিয়া হবে তখন কি করবে, কিডনি কি করবে, গ্লাইকোসুরিয়া করিয়ে দেবে। গ্লাইকোসুরিয়া করে দেবে মিন্স কি, ইউরিনের সঙ্গে বেশি করে তোমার গ্লুকোজ বেরিয়ে যাবে। ঠিক আছে, আর যেই তোমার গ্লুকোজ বেশি বেরোতে থাকবে তখন কি হবে, অসমোটিক ডায়ালিসিস হবে। অসমোটিক ডায়ালিসিস মানে কি, বেশি জল বেরোতে শুরু করবে, মানে ইউরিন ভলিউম বেড়ে যাবে। ইউরিন ভলিউম বেড়ে গেলেই কি হবে, পলিউরিয়া হবে। বোঝা গেল পলিউরিয়া মেকানিজম। এরপরে হচ্ছে তোমার কি, পলিডিপসিয়া কেন হবে, পলিউরিয়ার সঙ্গে পলিডিপসিয়া রিলেটেড। পলিউরিয়া হওয়া মানে সেখানে তো তোমার ব্লাড ভলিউম ডিক্রিজ করছে, হ্যাঁ, ডিহাইড্রেশন হচ্ছে, তার থেকেই তোমার পলিডিপসিয়া হচ্ছে। ঠিক আছে, এরপরে কি, পলিফাজিয়া। তো এখানে লাস্ট যে এটা বলা বাকি ছিল সেটা হচ্ছে পলিফাজিয়া। পলিফাজিয়া কিভাবে হয়, পলিফাজিয়া হয় কেন হয়, পলিফাজিয়া হয় তোমার ওই বললাম না গ্লুকোনিওজেনেসিস হয়। গ্লুকোনিওজেনেসিস হওয়ার জন্য কি হবে, মাসল থেকে প্রোটিন বেরোবে, আর হচ্ছে তোমার ফ্যাট সেল থেকে লিপিড বেরোবে, লিপিড বেরিয়ে সেটা থেকে গ্লুকোজ তৈরি হবে। হ্যাঁ, তখন বডি ভেবে নেবে কি, যে যেহেতু গ্লুকোনিওজেনেসিস কখন হয়, গ্লুকোনিওজেনেসিস তো একটা ইমার্জেন্সি মেথড। যখন গ্লুকোনিওজেনেসিস হচ্ছে তখন আমাদের বডি ভেবে নেবে যে আমরা গ্লুকোজ খেতে পাচ্ছি না, ঠিকমতো খেতে পাচ্ছি না, অ্যাভেলেবেল হচ্ছে না, ওই জন্য তখন কি হবে, ওই নেগেটিভ এনার্জি ব্যালেন্সে চলে যাবে। হ্যাঁ, নেগেটিভ এনার্জি ব্যালেন্সে চলে গেলে কি হবে, তখন মনে হবে যে আরো বেশি করে আমার গ্লুকোজ দরকার, তখন আরো বেশি খিদে হবে, আরো বেশি খেতে ইচ্ছা হবে। ঠিক আছে, ওই জন্য হচ্ছে পলিফাজিয়া হবে। তিনটে মেকানিজম বোঝা গেল। এটা কিন্তু ভাইবাতে জিজ্ঞেস করে প্রায়, কেন তিনটে মেকানিজম কেন হয়, এটা কিন্তু ভাইবাতে জিজ্ঞেস করে। এটা বুঝিয়ে বলতে হবে তোমাদেরকে, আমি যেরকম বুঝিয়ে বললাম এরকম ভাবে বুঝিয়ে বলতে হবে। এই মেকানিজম যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমাকে এখন জিজ্ঞেস করতে পারো,
যদি কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকে। পরে দেখো ডায়াবেটিসের দু রকমের কমপ্লিকেশন হয়, অ্যাকিউট মেটাবলিক কমপ্লিকেশন হয়, আর হচ্ছে অনেক দিন ধরে থাকলে লং টার্ম ডায়াবেটিস থাকলে একটা ক্রনিক কমপ্লিকেশন কিছু ডেভেলপ করে। তাহলে অ্যাকিউট কমপ্লিকেশন কি হয়? অ্যাকিউট কমপ্লিকেশনের মধ্যে তোমার কি টাইপ 1 ডায়াবেটিসে সবথেকে কমন কি? ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। ঠিক আছে, কিটোঅ্যাসিডোসিস কেন হয়? হ্যাঁ, কেউ বলতে পারবে? কিটোঅ্যাসিডোসিস সব তো বায়োকেমিস্ট্রি পাস করে এসছো, কি জন্য হয়? হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড থেকে সিনথেসিস থেকে ওটা হয়। ঠিক আছে, ফ্রি ফ্যাটি অ্যাসিড যখন সিনথেসিস হবে তখন বাই প্রোডাক্ট হিসেবে কিটোন বডি তৈরি হবে। তো তার থেকে যখন হচ্ছে ট্রিটমেন্ট ঠিক মতো হবে না, বেশি করে যখন কিটোন বডি তৈরি হবে তখন হচ্ছে কিটো অ্যাসিডোসিস হয়ে যাবে। কিটো অ্যাসিডোসিসটা কেন ভয়ের কারণ? কেননা কিটো অ্যাসিডোসিস বেশি হয়ে গেলে তখন সেটা থেকে কোমা হয়ে যেতে পারে। ঠিক আছে, তার থেকে কোমা হয়ে যায়। তো টাইপ 1 ডায়াবেটিসে যেটা সব থেকে কমন সেটা হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, টাইপ 1 ডায়াবেটিস কমন। আর হচ্ছে নন কিটোটিক হাইপার অসমোলার কোমা। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে ওই তোমার পলিডিপসিয়া, পলিউরিয়া, পলিডিপসিয়া ওটা পড়াচ্ছিলাম না, ওখানে কি পলিডিপসিয়া কেন হচ্ছিল? তোমার ডিহাইড্রেশন হওয়ার জন্য। তো ডিহাইড্রেশন হলে কি হবে? সে বেশিক্ষণ ডিহাইড্রেশন থাকলে তার থেকে কোমা হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেটা টাইপ 2 ডায়াবেটিসে মেনলি হয়। তো দু রকমের কোমা হতে পারে, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোটিক কোমা, আর হচ্ছে নন ডায়াবেটিক হাইপারঅসমোলাল কোমা। বোঝা গেল? এই দু ধরনের কোমা হতে পারে। এই দু ধরনের কোমা ন্যাচারাল প্রসেসে হয়। বোঝা গেল তো? আর থার্ড পয়েন্ট যেটা, এটা সব থেকে ইম্পর্টেন্ট, তোমাদের এমসিকিউ আছে যে কোন ধরনের কোমা ডায়াবেটিক পেশেন্টের সব থেকে কমন, সেটা অ্যান্সার হচ্ছে এইটা। কেননা একবার ডায়াবেটিস ডায়াগনোসিস হলে তো ট্রিটমেন্টে থাকে না, এরকম সাধারণত হয় না। আর ট্রিটমেন্টে থাকা মানেই হচ্ছে সেখানে সব থেকে বেশি কমন হচ্ছে এই হাইপোগ্লাইসেমিক কোমা। ঠিক আছে, হাইপোগ্লাইসেমিক কোমা। হাইপোগ্লাইসেমিক কোমা ঠিক মতো মানে কেন হয়? দুটো কারণে হয়। এক হচ্ছে তোমার যদি এই পোর মনিটরিং ঠিক মতো যদি রেগুলার বেসিসে গ্লুকোজ লেভেলটা মনিটর না করা হয় তাহলে হতে পারে, অথবা ঠিকমতো মানে তোমার বেশি করে ডায়াবেটিক ড্রাগ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ধরো যে ডাক্তার ট্রিটমেন্ট করছে ঠিকমতো এক্সপিরিয়েন্স নয়, সে বেশি করে ড্রাগ দিয়ে দিয়েছে, তার ফলে এটা হতে পারে। হ্যাঁ, তাহলে এমসিকিউ যদি আসে ডায়াবেটিক পেশেন্টদের সব থেকে কমন কোমা কি, তাহলে তোমরা লিখবে কি? হাইপোগ্লাইসেমিক কোমা, নট হাইপারগ্লাইসেমিক। হাইপারগ্লাইসেমিক রিলেটেড কোনো কোমা নয়, এটা বারবার বলে দিচ্ছি, হাইপোগ্লাইসেমিক কোমা। ঠিক আছে, ক্রনিক ও লং টার্ম কমপ্লিকেশন। হ্যাঁ, আচ্ছা, এই যে প্রথম স্টার্টিং যেগুলো করছি এগুলো কেন হয়, পরের প্যাথোজেনেসিস যখন পড়াবো তখন পরিষ্কার বুঝতে পেরে যাবে। প্যাথোজেনেসিসে পড়ালেই বুঝতে পেরে যাবে কেন হয়। তো প্রথমে কি না, ম্যাক্রোভাস্কুলার ডিজিজ, মানে বড় বড় যে ভেসেলগুলো আছে, মিডিয়াম সাইজ বা লার্জ সাইজ যে ভেসেলগুলো আছে, সেখানে কি গন্ডগোল হয়। সেখানে কি হয়? ফার্স্ট হচ্ছে এন্ডোথেলিয়াল ডিসফাংশন হয় বা ইনজুরি হয়। হ্যাঁ, তার ফলে কি হবে? তোমাদের তো নিশ্চয়ই কার্ডিওভাস্কুলার সব পড়ানো হয়ে গেছে, কার্ডিওভাস্কুলার পড়ানো হয়ে গেছে, তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস কি করা হয় সব তো জানো তো মোটামুটি। তাহলে এটা বোঝার চেষ্টা করো। এন্ডোথেলিয়াল ডিসফাংশন হবে, এন্ডোথেলিয়াল ডিসফাংশন হলে কি হবে? সেখানে অ্যাথেরোস্ক্লেরোসিস মিডিয়াম সাইজ অথবা লার্জ সাইজ ভেসেলে হবে, হলে সেখান থেকে কি হতে পারে? সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হতে পারে, তোমার কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট হতে পারে, অথবা কি হতে পারে যে মানে লোয়ার এক্সট্রিমিটিতে যদি তোমার অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, তাহলে সেখানে সার্কুলেশন কমে যাবে, কমে গিয়ে কি হবে? সেখানে গ্যাংগ্রিন হয়ে যাবে, সেটাই লেখা আছে। আর একটা তোমার ম্যাক্রোভাস্কুলার ডিজিজ কি হতে পারে, মানে বড় আর্টারিতে কি হতে পারে, যে ভেসেলের ওয়ালগুলো আছে সেই ওয়ালগুলোতে কি হয়? সেই ওয়ালগুলোতে তোমার হায়ালিন মেটেরিয়াল জমা হয়। ঠিক আছে, হায়ালিন মেটেরিয়াল জমা হলে কি হবে? হায়ালিন আর্টেরিওস্ক্লেরোসিস হয়ে যাবে। হায়ালিন আর্টেরিওস্ক্লেরোসিস হলে কি হবে? ভেসেলগুলোর মানে যে ওয়াল সেগুলো মোটা হয়ে যাবে, মোটা হয়ে গেলে কি হবে? ইলাস্টিসিটি কমে যাবে, ইলাস্টিসিটি কমে গেলে কি হবে? ক্যালিব্রেশনও কমে যাবে, ইলাস্টিসিটিও কমে যাবে, তারপরে কি হবে? তোমার এসেন্সিয়াল হাইপারটেনশন হবে। এরপর কি? মাইক্রোভাস্কুলার ডিজিজ। ঠিক আছে, মাইক্রোভাস্কুলার ডিজিজ
ওগুলো তো বড় ভেসেলগুলোতে কি হয়, এবার মাইক্রো ভেসেলসে কি হয়? মাইক্রো ভেসেলসে কি হবে? ডিফিউজ থিকেনিং অফ দ্য বেসমেন্ট মেমব্রেন ইন ক্যাপিলারিজ। ক্যাপিলারি যে বেসমেন্ট মেমব্রেন আছে সেখানে হচ্ছে তোমার ওই ম্যাটেরিয়ালস অফ প্রোটিন বিভিন্ন ধরনের ডিপোজিটেড হবে, ডিপোজিটেড হয়ে বেসমেন্ট মেমব্রেনগুলো সব বেড়ে যাবে। বেড়ে গেলে কি হবে? তোমার লিকিনেস বেড়ে যাবে। হ্যাঁ, লিকিনেস বেড়ে যাবে। তোমাদের কিডনি পড়া হয়ে গেছে, তাহলে তো এগুলো বোঝা উচিত। লিকিনেস বেড়ে যাবে, বেড়ে গিয়ে সেখানে কি হবে? মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি হবে। হ্যাঁ, মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি কোন কোন জায়গায় হবে? না তোমার নিউরনে হতে পারে নেফ্রোপ্যাথি, রেটিনা হতে পারে রেটিনোপ্যাথি, নেফ্রনে হতে পারে নেফ্রোপ্যাথি। ঠিক আছে, 3 জায়গায় হবে। এইটা এই যা তখন পড়ালাম মোটামুটি ডায়াগ্রামেটিক আকারে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এটা এটা পড়ানোর কিছু নেই। এই ডায়াগ্রামেটিক আকারে মানে মনে রাখলে কি হয়, মনেটা ভালো থাকে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার যেটা বলছিলাম, এটা কিন্তু লং কোশ্চেন আসে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। প্যাথোজেনেসিস, 3টে প্যাথোজেনেসিস যে ইম্পর্টেন্ট, তার মধ্যে এটা সব থেকে ইম্পর্টেন্ট বলতে পারো। টাইপ 2 আর এটা, এই দুটোই ইম্পর্টেন্ট। তো কমপ্লিকেশনগুলো কেন হয়? কমপ্লিকেশন হয় হচ্ছে মোটামুটি লং টার্ম কমপ্লিকেশন হয় হচ্ছে মোটামুটি 4টে মেকানিজম দিয়ে। 4টে মেকানিজম দিয়ে হয়। ফার্স্ট মেকানিজম, এটাই সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাই সব থেকে ইম্পর্টেন্ট। সেটা কি? অ্যাডভান্স গ্লাইকোলেশন প্রোডাক্ট ফর্মেশন, যেটাকে ACES বলা হয়। অ্যাডভান্স গ্লাইকোলেশন প্রোডাক্ট ফর্মেশন। এটা কিভাবে হয়? আমার যে ডায়াবেটিস মেলিটাস থাকবে তার কি হবে? পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া হবে। ঠিক আছে, গ্লুকোজ লেভেল সবসময় ব্লাডে বেড়ে থাকবে। তার ফলে কি হবে? যে তোমার গ্লুকোজ মেটাবোলাইট যেগুলো তৈরি হবে, হ্যাঁ, গ্লুকোজ মেটাবোলাইটের সঙ্গে কি হবে? তোমার প্রোটিনের, ইন্টারসেলুলার এক্সট্রাসেলুলার প্রোটিনের যে অ্যামাইনো অ্যাসিড আছে তার রিয়াকশন হবে। রিয়াকশন হয়ে এই অ্যাডভান্স গ্লাইকোলেশন প্রোডাক্ট এটা ফর্মেশন হবে। ঠিক আছে, যেই অ্যাডভান্স গ্লাইকোলেশন প্রোডাক্ট ফর্মেশন হলো, তখন কি হবে? সেটা সেই অ্যাডভান্স গ্লাইকোলেশন প্রোডাক্ট দুভাবে ক্ষতি করবে। এক হচ্ছে রিসেপ্টর মেডিয়েটেড, রিসেপ্টর নন মেডিয়েটেড। হ্যাঁ, কিছু কিছু সেলের ওপর এসি তোমার রিসেপ্টর থাকে, সেখানে গিয়ে ওই এসি গুলো অ্যাটাচ হয়ে তাদের ক্ষতি করবে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর আরটা কি? রিসেপ্টর না থাকলেও সেখানে কিভাবে ক্ষতি করে সেটা আমি এরপরেই বলবো। আমি দেখো, রিসেপ্টর মেডিয়েটেড এফেক্ট অফ এসিস। সেটা কিভাবে করে? দেখো, এসি কোথায় কোথায় থাকে? এসি রিসেপ্টরটাকে কি বলছে? RAGE, রিসেপ্টর AGE। ঠিক আছে, এই রিসেপ্টর AGE কোথায় থাকে? 3টে জায়গায় থাকে মেনলি। ইনফ্ল্যামেটরি সেলে থাকে। ইনফ্ল্যামেটরি সেলের মধ্যে মেনলি কি কি? ম্যাক্রোফেজ আর টি সেল। ঠিক আছে, সেকেন্ড কোথায় থাকে? এন্ডোথেলিয়াম, ভাস্কুলার এন্ডোথেলিয়ামে থাকে। থার্ড কোথায় থাকে? ভাস্কুলার স্মুথ মাসেলে থাকে। বোঝা গেল? রিসেপ্টর গুলো এই 3 জায়গায় মেনলি থাকে। তার ফলে কি ক্ষতিটা হচ্ছে? আর যা ক্ষতি করে, এই রিসেপ্টর যে কমপ্লেক্স তৈরি করলো, এই কমপ্লেক্সটাই ক্ষতি করবে। ঠিক আছে, তো এই কমপ্লেক্সটা কি কি ক্ষতি করে সেটা হচ্ছে এই 4টে পয়েন্টে দেওয়া আছে। এই কমপ্লেক্সটা তৈরি হলে কি হবে? সেখানে ওই তোমার যে ইনফ্ল্যামেটরি সেলস গুলো বা এন্ডোথেলিয়াম আছে, সেখান থেকে কি লিবারেট করবে? সাইটোকাইন লিবারেট করবে আর গ্রোথ ফ্যাক্টর লিবারেট করবে। ঠিক আছে, তো সেগুলো কি করে? বেসমেন্ট মেমব্রেনের থিকেনিং করে দেয়। ঠিক আছে, এই ইনফ্ল্যামেটরি সেল অ্যাক্টিভেটেড হলে কিভাবে বেসমেন্ট মেমব্রেন থিকেনিং করে, এটা কিন্তু এতে আছে, কি বলে, তোমার যখন কিডনি পড়েছো তার মধ্যে আছে মেকানিজমটা। ঠিক আছে, ওর আমি ডিসকাস করতে যাচ্ছি না, ওর যদি কেউ পড়তে চাও ওখান থেকে পড়ে নেবে, ওখানে আছে। তো কি বেসমেন্ট মেমব্রেনের থিকেনিং করে দিল। সেকেন্ড পয়েন্ট কি? ROS লিবারেট করছে। ঠিক আছে, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। ROS লিবারেট করলে তো জেনারেলাইজড ইনফ্লামেশন হবেই, এটা সবাই জানে। থার্ড পয়েন্ট কি? প্রোকোয়াগুলেন্ট অ্যাক্টিভিটিস। প্রোকোয়াগুলেন্ট অ্যাক্টিভিটিস তোমার বেড়ে যাচ্ছে। তার ফলে কি হবে? তোমার ওই কোয়াগুলেশন হবার চান্সটা বেড়ে যাবে। অ্যাথেরোস্ক্লেরোসিস হলে তো কোয়াগুলেশন হতে পারে, সেখান থেকে কোয়াগুলেশন হবার চান্সটা বেড়ে যাবে। ফোর্থ পয়েন্ট কি? তোমার ভাস্কুলার স্মুথ মাসেল পলিফারেশন হচ্ছে আর সিনথেসিস অফ দ্য এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স হচ্ছে। হ্যাঁ, তার ফলে কি হয়? মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি হবে। সব ভেসেলগুলো গন্ডগোল হয়ে যাচ্ছে। এগুলো থেকে কি হয়? মেনলি ভেসেলগুলো গন্ডগোল হবে। ভেসেলগুলো গন্ডগোল হয়ে সব মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি হয়ে যাবে। সেকেন্ড কি? নন রিসেপ্টর মেডিয়েটেড এফেক্ট অফ দ্য এসি। নন রিসেপ্টর মেকানিজম গুলো কি কি সেটা দেখো।
ফার্স্ট কি, এটা হচ্ছে তোমার টাইপ 1 কোলাজেন। টাইপ 1 কোলাজেনের সঙ্গে এটা কম্বাইন্ড হয়। কম্বাইন্ড হওয়ার ফলে কি হবে, তোমার ভেসেলে যে ইলাস্টিসিটি সেগুলো কমে যাবে। ভেসেলে ইলাস্টিসিটি কমে গেলে তখন কি হবে, তখন হচ্ছে ভালনারেবল টু শিয়ার স্ট্রেস অর এন্ডোথেলিয়াল ইনজুরি। আর এন্ডোথেলিয়াল ইনজুরি হওয়া মানে কি, সেখানে অ্যাথেরোস্ক্লেরোসিস ডেভেলপ করবে। বোঝা গেল? সেকেন্ড পয়েন্ট কি, তোমার কোলাজেন টাইপ 4 এর সঙ্গে কম্বিনেশন করবে বেসমেন্ট মেমব্রেনে, করলে কি হবে, সেখানে হচ্ছে যে সেলগুলোর মধ্যে যে অ্যাডেশন আছে, অ্যাডেশনগুলো লুজ হয়ে যাবে। লুজ হয়ে গেলে পারমিনেবিলিটি বেড়ে যাবে। প্রোটিন, তারপরে বিভিন্ন রকমের লিকুইড ম্যাটেরিয়াল সেখান থেকে লিক করতে থাকবে। থার্ড কি হবে, থার্ড হচ্ছে তো এসি যখন প্রোটিনের সঙ্গে তোমার কম্প্যাক্ট হচ্ছে, তখন কি প্রোটিওলাইটিক ডাইজেশন যেগুলো হয় প্রোটিনের, সেগুলো হতে পারছে না। তার ফলে কি হচ্ছে, সেই প্রোটিনগুলো জমা হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? সেই প্রোটিনগুলো জমা হওয়ার ফলে কি হচ্ছে, ওই যে মানে তোমার বেসমেন্ট মেমব্রেন বা অন্য জায়গায় থিকনেস বাড়ছে, সেগুলো হচ্ছে এইটা একটা কারণ। আর লাস্টে কি না, ম্যাট্রিক্সের সঙ্গে এজি যদি কম্বাইন্ড হয়, তখন কি হবে, ইন্টিমা ভেসেলসের যে ইন্টিমা আছে তার মধ্যে এলডিএল গুলো জমা হবে। আর এলডিএল জমা হওয়া মানে কি, অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে। এরপরে যেগুলো আছে এগুলো আমি বিশেষ ডেসক্রাইব করতে যাব না। হ্যাঁ, শর্টে একদম শর্টে লেখা আছে, এগুলো জাস্ট মুখস্থ করবে, লিখে দেবে। ঠিক আছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। আরো যে 3টে পয়েন্ট আছে, হ্যাঁ, অল্প অল্প করে লেখা আছে, অত ইম্পর্টেন্ট নয়, সেগুলো জাস্ট মুখস্থ করবে, লিখে দেবে। সেটা কি, অ্যাক্টিভেশন অফ দ্য প্রোটিন কাইনেস সি। ঠিক আছে, এটার জন্য কি হয়, গ্রোথ ফ্যাক্টর আর তোমার সাইটোকাইনস লিবারেট হয়, সেখান থেকে মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথি হয়। ফোর্থ পয়েন্ট কি, অক্সিডেটিভ স্ট্রেস অ্যান্ড ডিস্টারবেন্সেস ইন দ্য পলিওল পাথওয়ে। মানে এটা কি কেন ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ক্যাটারাক্ট ফর্মেশনে এটা সাহায্য করে। ঠিক আছে, ফোর্থ পয়েন্ট কি, হেক্সোসামাইন পাথওয়ে অ্যান্ড দ্য জেনারেশন অফ দ্য ফ্রুক্টোজ সি ফসফেট। ফ্রুক্টোজ সি 6 ফসফেটটা কি, তোমার গ্লুকোজ মেটাবোলাইট। ঠিক আছে, ওইটা কি ক্ষতি করছে না, ডাইরেক্ট সেল ড্যামেজ করে আর অক্সিডেটিভ স্ট্রেস করে। বোঝা গেল? এটা বারবার বলছি, এটা কিন্তু কমপ্লিকেশনের প্যাথোজেনেসিস খুবই ইম্পর্টেন্ট, যে কোনো সময় আসতে পারে। এরপরে কি হয়, এরপরে ওই 3টে মানে মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথি হয়। তার মধ্যে সব থেকে কমন এবং সব থেকে আগে যেটা হয়, হ্যাঁ, সেটা হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, তো ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে কি কি চেঞ্জ হয়, হ্যাঁ, কিডনিতে কি কি চেঞ্জ হয় সেগুলো এখানে লেখা আছে। সেখানে কি, ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন থিকেনিং। ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেনে তো ওই সব জিনিসগুলো সব ডিপোজিটেড হচ্ছে, প্রোটিনগুলো সব ডিপোজিটেড হচ্ছে, হ্যাঁ, প্রোটিন বা এলডিএল সব ডিপোজিটেড হচ্ছে। ওই জন্য ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন থিকেনিং হচ্ছে। এটা মেইনলি তোমার গ্লোমেরুলাসে হয়, আদার কিডনির আদার ছোট ছোট ভেসেলসও হতে পারে, মেইনলি গ্লোমেরুলাসে হয়। গ্লোমেরুলাসে আরো দুটো জিনিস যে দুটো হয়, সে দুটো হচ্ছে এই দুটো, ডিফিউজ মেসেঞ্জিয়াল স্ক্লেরোসিস। ডিফিউজ মেসেঞ্জিয়াল স্ক্লেরোসিস, এখানে কি হয়, মেসেঞ্জিয়ামের যে ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সটা অনেক বেশি বেড়ে যায়, হ্যাঁ, অনেক বেশি বেড়ে যায়। থার্ড কি হয়, এটা কি হয়, নোডুলার গ্লোমেরুলাসক্লেরোসিস। এখানে কি হয়, ওখানে ডিফিউজলি বাড়ে, এখানে নোডুল মানে ফোকালি বাড়ে। ফোকালি ম্যাট্রিক্স বাড়বে, ম্যাট্রিক্স বাড়ার পরে কিছু কিছু চেঞ্জ হবে, সেগুলো আমি একটু পরে বলছি। তারপরে কি, রেনাল অ্যাথেরোস্ক্লেরোসিস, হায়ালিন আর্টারিওস্ক্লেরোসিস। এ তো একটু আগেই পড়ালাম তোমাদের। হ্যাঁ, রেনাল ভেসেলসে অ্যাথেরোস্ক্লেরোসিস হবে, আর্টারিওস্ক্লেরোসিস হবে, হায়ালিন আর্টারিওস্ক্লেরোসিস হবে। আর কি হবে, পাইলোনেফ্রাইটিস হবে। পাইলোনেফ্রাইটিস হবে। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো হওয়ার ফলে কি হয়, এই জিনিসগুলো হওয়ার ফলে কিডনিতে কি গন্ডগোলটা হয়। কিডনিতে কয়েকটা জিনিস গন্ডগোল হয়, সেটা হচ্ছে কি না, কিডনির যে ভেসেলসগুলো আছে সেখানে লিকিনেস বেড়ে যায়। লিকিনেস বেড়ে যাওয়ার জন্য প্রোটিন ইউরিনে চলে আসে। আর কি হয়, যে ভেসেলগুলো হচ্ছে ছোট ছোট ভেসেলসগুলো আছে, সেখানে অ্যানোরিজম তৈরি হবে। অ্যানোরিজম তৈরি হবে, ভেসেলগুলো ড্যামেজ হবে। ভেসেলগুলো ড্যামেজ হওয়ার ফলে কি হবে, অ্যানোরিজম হতে পারবে, ডাইরেক্ট এমনি এন্ডোথেলিয়াল ড্যামেজ হয়, সেগুলো ক্যালিব্রেশন ছোট হতে থাকবে। হ্যাঁ, ছোট হওয়ার ফলে কি হবে, ইস্কেমিয়া স্টার্ট হয়ে যাবে। ইস্কেমিয়া স্টার্ট হয়ে গেলে কি হবে, রেনাল ফেলিওরে চলে যাবে। বুঝতে পারা গেল? ওই জন্য তোমার ডায়াবেটিক পেশেন্টের রেনাল ফেলিওর খুব কমন। এবং ডায়াবেটিস হয়ে রেনাল ফেলিওরে বেশিরভাগ পেশেন্ট কিন্তু মারা যায়। দুটো কারণে বেশি মারা যায়, একটা হচ্ছে রেনাল ফেলিওর, আর একটা হচ্ছে কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট। বোঝা গেল? এই দুটো কারণে বেশি মারা যায় ডায়াবেটিক পেশেন্ট। ডায়াবেটিক অকুলার কমপ্লিকেশন কি কি হয়? ডায়াবেটিক অকুলার কমপ্লিকেশন হয়
পলিফাইটিভ রেটিনোপ্যাথি। পলিফাইটিভ রেটিনোপ্যাথি এটা এটা কি হয়, তোমার ওখানে রেটিনাতে প্রচুর নতুন নতুন ভেসেলস ডেভেলপ করে, ক্যাপিলারি ডেভেলপ করে, নিও ভাস্কুলারাইজেশন হয়। হ্যাঁ, নিও ভাস্কুলারাইজেশন হয়, তার জন্য রেটিনার সেন্সিটিভিটি কমে যায়, তার জন্য আস্তে আস্তে চোখের ভিশনও কমে যায়। ঠিক আছে, পলিফাইটিভ রেটিনোপ্যাথি, এটা কি পলিফাইটিভ রেটিনোপ্যাথি বলছে। এটা তোমরা যখন আই পড়বে, হ্যাঁ ফাইনাল আমি যখন আই পড়বে তখন আরো ডিটেলসে তোমরা পড়বে, বুঝতে পারবে, তখন আরো বেটার বুঝতে পারবে। আর হচ্ছে গ্লকোমা। হ্যাঁ, গ্লকোমা হয়। গ্লকোমা মানে কি? গ্লকোমা মানে আইবলের ভেতরে যে ফ্লুইড প্রেশার সেটা বেড়ে যায়। ঠিক আছে, ফ্লুইডটা প্রেশারটা বেড়ে যায়, বেড়ে যাওয়ার ফলে কি হবে, অপটিক নার্ভের উপর চাপ পড়বে, রেটিনা বা অপটিক নার্ভের উপর চাপ পড়বে, চাপ পড়ার ফলে কি হবে, ব্লাইন্ডনেস হবে। ঠিক আছে, ড্যামেজ টু অপটিক নার্ভ। বোঝা গেল? এরপরে কি হচ্ছে ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট কেন হয় একটু আগে আমি ডেসক্রাইব করে দিয়েছি। এরপরে কি ডায়াবেটিক নিউরোপ্যাথি। এই জিনিসটা ডায়াবেটিক নিউরোপ্যাথিটা কম্পারেটিভলি আনকমন, কম হয়, হ্যাঁ কিন্তু হয়, দেখা যায়। তো কিরকম ধরনের ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে? ফার্স্ট হচ্ছে তোমার পেরিফেরাল নিউরোপ্যাথি। পেরিফেরাল নিউরোপ্যাথি এটা হচ্ছে কি 15 বছরের বেশি ডায়াবেটিস থাকলে তবেই সাধারণত দেখা যায়, তার আগে সাধারণত দেখা যায় না। ঠিক আছে, তো এটা কি ধরনের হয় পেরিফেরাল নিউরোপ্যাথি, মানে বিশেষ করে সেন্সরি নিউরোপ্যাথি। সেন্সরি নিউরোপ্যাথি হচ্ছে গ্লাভস অ্যান্ড স্টকিংস প্যাটার্ন অফ নিউরোপ্যাথি বলা হয়। ঠিক আছে, মানে কি আমরা গ্লাভস পরলে যতটা আমাদের কভার করে, স্টকিংস পরলে মানে মোজা পরলে যতটা কভার করে, ঠিক ততটা পোর্শনেই তোমার পেরিফেরাল নিউরোপ্যাথি হবে। পেরিফেরাল নিউরোপ্যাথি মানে কি? পেরিফেরাল নিউরোপ্যাথি মানে তোমার পেরিফেরাল নার্ভের যে সেন্সেশন সেগুলো কমে যাবে। হ্যাঁ, কমে যাবে, বা তোমার টিংলিং সেন্সেশন হবে, মানে যেটাকে বাংলায় ঝিনঝিন করা বলা হয়, হ্যাঁ চিনচিন করা বলা হয়, ওই জিনিসটা হবে পেরিফেরাল নিউরোপ্যাথি। ওটাকে বলা হয়, মানে এই টার্মসটা ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্যই, গ্লাভস অ্যান্ড স্টকিংস প্যাটার্ন অফ নিউরোপ্যাথি। যখন তোমরা নিউরোলজি পড়বে মেডিসিনে, তখন দেখবে কিছু কিছু জায়গায় তোমরা এই টার্মটা পাবে। এরপরে কি হয়, এটা তো গেল সেন্সরি নিউরোপ্যাথি। অটোনমিক নিউরোপ্যাথিতে কি হয়, তোমার বাওয়াল অ্যান্ড ব্লাডার ডিসফাংশন হয়। ঠিক আছে, বাওয়াল অ্যান্ড ব্লাডার ডিসফাংশন হবে। আর কি হতে হবে, ইরেকটাইল ডিসফাংশন হবে। বোঝা গেল এগুলো? আর কি লাস্টে কি, মনোনিউরোপ্যাথি। মনোনিউরোপ্যাথি মানে কি, যে কোনো একটা নার্ভ তোমার ড্যামেজ হতে পারে, সেটা ধরো আনলার নার্ভ ড্যামেজ হচ্ছে, কি রেডিয়াল নার্ভ ড্যামেজ হচ্ছে, পায়ে ধরো পেরিনিয়াল নার্ভ ড্যামেজ হচ্ছে, বা কোনো ক্রেনিয়াল নার্ভ ড্যামেজ হচ্ছে, হতে পারে। ঠিক আছে, তার ফলে যে সিমটম, পার্টিকুলার সিমটম হবে, সেগুলো দেখা যাবে। ডায়াবেটিস থাকলে ডিপ্রেসড মানে ইমিউনিটি হয়। ডিপ্রেসড ইমিউনিটি মেনলি কেন হয়? ডিপ্রেসড ইমিউনিটি যেটা সব থেকে কমন কারণ, সেটা হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিসটা কম হয়। ঠিক আছে, ডায়াবেটিক পেশেন্টদের দেখা যায় যে ফ্যাগোসাইটোসিসটা ইম্পেয়ার্ড হয়ে যায়। আর কি, টি সেল ফাংশনেরও কিছুটা হ্যাম্পার্ড হয়। বি সেল ফাংশন সাধারণত ইম্পেয়ার্ড হয় না, বি সেল ফাংশন সাধারণত ঠিকঠাক থাকে। দুটো জায়গায় সাধারণত গন্ডগোল হয়, সেটা হচ্ছে তোমার ম্যাক্রোফাজ বা নিউট্রোফিলের ফাংশন, আর হচ্ছে টি সেল ফাংশন। তার ফলে কি হয়, যে কোনো রকমের ইনফেকশনে ডায়াবেটিস পেশেন্টরা বেশি কাবু হয়ে পড়ে। যেমন উদাহরণ দিয়ে বলছি, এই যে কোভিড হলো, কোভিডে কিন্তু ডায়াবেটিক পেশেন্টরা সব থেকে বেশি এফেক্টেড হয়েছে। বুঝতে পারলে? কারণ ওদের জেনারেলাইজড ইমিউনিটি কমে যায়। তো এমনি যে কোনো রকম ইনফেকশনই বললাম যে তোমার বেশি হতে পারে। কিছু কিছু ইনফেকশন আছে যেগুলো ডায়াবেটিক পেশেন্টদের সব থেকে বেশি দেখা যায়। সেগুলোর মধ্যে কি স্কিন ইনফেকশন, যে কোনো রকমের টিউবারকুলোসিস, নিউমোনিয়া অথবা পাইলোনেফ্রাইটিস। স্কিন ইনফেকশনের মধ্যে কি দেখবে যে ডায়াবেটিক পেশেন্টদের শোনা যায় বেশিরভাগ ক্ষেত্রে তোমার ফলিকুলাইটিস হচ্ছে, বা কার্বাঙ্কাল হচ্ছে, বা জেনারেল অ্যাবসেস হচ্ছে। এগুলো ডায়াবেটিক পেশেন্টদের ভীষণ কমন। কোনো পেশেন্ট যদি ওই 40 বছরের পরে ওই অ্যাবসেস নিয়ে যায়, অ্যাবসেস বা নিয়ে ধরো সেলুলাইটিস নিয়ে যাচ্ছে, তখন কিন্তু তার ফার্স্ট সুগার টেস্ট করতে দেওয়া হয়। বুঝতে পারলে? তার কারণ হচ্ছে ভীষণ কমন, ডায়াবেটিক পেশেন্টদের স্কিন ইনফেকশন, বিশেষ করে এইগুলো সেলুলাইটিস, তারপরে এগুলো জিজ্ঞেস করে মাঝে মাঝে, মানে তুমি স্কিন ইনফেকশন বলতে কি বলতে চাইছো, তখন ওইগুলোই বলতে হবে, সেলুলাইটিস, ফলিকুলাইটিস, কার্বাঙ্কাল বা জেনারেল অ্যাবসেস, এগুলো খুব কমন।